নেহা আর মৈনাকের সমস্ত প্ল্যান ভেস্তে দিয়ে এলাদের বাড়ি বাঁচিয়ে নিল গোরা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে এলা দীপ্ত আর কৃষকে নিয়ে এলাদের বাড়িতে আসে। তখন এলার মা বলে, এলা, কোনো উকিল পেলি মা? আমাদের বাড়িটা বাঁচাতে কোনো উকিলের সঙ্গে কথা বলতে পারলি? তখন নীরা বলে, দিদি, আমি মিস্টার মুখার্জির পিএর সঙ্গে কতবার করে কথা বলার চেষ্টা করলাম, ফোন করলাম, ধরছেই না। তখন দীপ্ত বলে, কি করে ধরবে? ওদের সঙ্গে তো অনেক টাকার ব্যাপার। টাকা ছাড়া ওনারা কারোর সঙ্গে কথাই বলে না। আর এতগুলো ফি দেওয়া কি আমাদের পক্ষে সম্ভব? তখন নীরা বলে, আচ্ছা, গরিব মানুষদের কি নিজেদের ছাদ বাঁচানোর অধিকার নেই? তখন এই কথা শুনে অবাক হয় সবাই। তারপরে নীরা বলে, তাহলে এবার কি হবে? তখন সরলা বলে, আর কি হবে, এবার রাস্তায় গিয়ে ভিক্ষে করতে হবে। আমরা টাকা কোথা থেকে জোগাড় করব? দেখ না, আমরা যেখানে ঘর ভাড়া দিয়ে সংসার চালাই, সেখানে আমরা কি আরেকটা ঘর ভাড়া নিতে পারবো? পারবো না তো। তখনই এলা বলে, মামি, এরকম করো না। তখনই সরলা বলে, একদম না, একদম কথা বলবি না। তোদের তুই বোনের জন্য আর তোর মায়ের জন্য তো আমাদের ছাড়টুকুও চলে যাচ্ছে। তোদেরকে বিয়ে দিতে গিয়ে তোর মা আমাদেরকে সর্বশান্ত করে দিয়েছে। তখন এলা বলে, না মামি, আমি যা পারি করবো, তো তুমি চিন্তা করো না। তখন সরলা বলে, কি করবি? কি করতে পারবি তুই? তখনই এলা বলে, কি করব বলো? তখন সরলা বলে, তো স্বামীর কাছ থেকে টাকা চা। তখন এলা বলে, না, এটা সম্ভব নয়। তখন কৃষ বলে, কেন বৌদি, কেন সম্ভব নয়? তখন এলা বলে, না, একদম না। তোমাকে আমার দিব্যি, তুমি মিস্টার সেনকে ফোন করবে না। ঠিক তখনই সরলা বলে, আমি ফোন করব, আমাকে তো আর দিব্যি দিসনি, আমি জামাইকে টাকা দিতে বলবো। তখনই গোরা সেখানে হাজির হয় আর বলে, মিসেস মিত্র, আমাকে ফোন করে না কোনো লাভ হবে না। তখনই এলার মা বলে, কেন বাবা, তুমি তো দেখছো আমাদের অবস্থা, তুমি তো সবটাই বোঝো, তুমি আমাদেরকে একটু হেল্প করে দাও না। তখন গোরা বলে, না, আপনাদের বাড়ি বাঁচানোর দায়িত্ব তো আমার নয়, আমি কেন করব আপনাদের জন্য? তখন কৃষ বলে, দাদা ভাই, কেন এরকম করছিস? তখন গোরা বলে, আমি যা ঠিক সেটাই করছি। তখন সরলা বলে, দেখো বাবা, তোমাদের তো অনেক টাকা আছে, সেখান থেকে একটু টাকা না হয় আমাদের দিলে? আমরা গরিব মানুষ, আমাদের তো টাকা ছাড়া আর কোনো উপায় নেই বাবা। আমাদের এই ছাড়টুকু তুমি বাঁচিয়ে দাও, আমরা যেভাবেই হোক না কেন ঋণ শোধ করে দেব। তুমি একটু আমাদেরকে হেল্প করো। তখন গোরা বলে, শোধ করে দেবেন কি করে? আপনাদের ওই শাড়ির ব্যবসা দিয়ে কি করে শোধ করবেন শুনি? নাকি আপনাদের বাড়ির মেয়ের বিয়ের টাকা দিয়ে? আপনার মেয়েরা ভালো থাকবে, সেই জন্যই তো আমাদের বাড়িতে দুটো মেয়েকে পাঠিয়ে দিয়েছিলেন, তাই তো? তখনই এলা বলে, মিস্টার সেন, আপনি আমার মা আর মামির সঙ্গে এইভাবে কথা বলতে পারেন না। আপনি কেন এইভাবে কথা বলছেন? তখন গোরা বলে, পারি, আমি সবটা পারি। আর শুনুন, আমি না আপনাদেরকে হেল্প করতে এখানে আসিনি। আমি আপনাদেরকে হেল্প করতে পারবো না। অনেক করেছি, আপনাদের অনেক সহ্য করেছে। আর আপনার মেয়ের সঙ্গে না আমার সম্পর্ক আর থাকবেও না। এটা হচ্ছিল কন্ট্রাক্ট ম্যারেজ, 6 মাসের জন্য। 2 মাস চলে গেছে, আর মাত্র 4 মাস আপনার মেয়ে আমাদের বাড়িতে থাকবে। তারপর আপনার মেয়ে এ বাড়িতে এমনিতেও চলে আসবে। তখন তো এই কথা শুনে এলার মা কাঁদতে থাকে। তখন সরলা বলে, হৈমন্তী, তুই তোর মেয়েকে 6 মাসের জন্য ওই বাড়িতে দিয়েছিলি, এতগুলো টাকা খরচ করে আমাদের ছাদ শেষ করে? তখনই এলা বলে, মিস্টার সেন, আমি ভাবতাম আপনার মনের মধ্যে একটু হলেও ভালোবাসা আছে, মায়া মমতা আছে, কিন্তু আমি না ভুল ভেবেছিলাম। আপনি এতটা কঠোর আমি জীবনেও ভাবিনি, জীবনেও না। তখনই গোরা বলে, কেন আপনি ভাববেন নাই বা কেন? আপনাকে তো আমি শর্ত দিয়েছিলাম, আপনি তো শর্ত মেনে নেননি। তখন এলা বলে, না, আপনার কোনো শর্তই আমি মেনে নেব না। আর আপনাকে আমি বলছি, আমাদের কোনো কাজে আপনি আর থাকবেন না। আমাদের বাড়ির ব্যাপারেও আর প্লিজ কোনো কথা বলবেন না, এখান থেকে আপনি চলে যান। ঠিক তখনই রিমু গোরাকে বলে যে প্রমোটার আসছে। তখন গোরা বলে, না, প্রমোটার আসছে তো আমি তো এখন মজাটা লাইভ দেখবো, তাই সেই মজাটা তো আর মিস করতে পারি না। তাই এখানে আমি বসলাম, এখন দেখবো আপনাদের উপর কিভাবে ওরা অত্যাচার করে। সেটা দেখে চোখ দুটো একটু জোড়াই, কারণ আমার উপর তো অনেক অত্যাচার করেছেন। তখন এলা তাকিয়ে থাকে। তখন গোরা বলে, সে প্রতিশোধ তো আমাকে নিতেই হবে। তখন গোরা মনে মনে ভাবে, এলা, তোমার মন থেকে যে ভালোবাসাটুকু আমার জন্য আছে, সেই ভালোবাসাটুকু শেষ করে ঘৃণায় জন্ম দিতে চাই আমি, না হলে যে তুমি আমার জীবন থেকে বেরোবে না। ওইদিকে প্রমোটার আসে লোকজন নিয়ে আর বলে, শুনুন ম্যাডাম, আপনাদেরকে 24 ঘন্টা সময় দিয়েছিলাম, 24 ঘন্টা সময় শেষ। এবার আপনাদেরকে বাড়ি খালি করতে হবে, বুঝতে পেরেছেন? গাড়ি পেছরা সবকিছু নিয়ে এখন আপনাদেরকে বেরোতে হবে। তখন এলা বলে, না, আপনাদের কথায় আমরা বেরোবো না। আর তাছাড়া এরকম করে দুম করে তো কোনো কিছু হয় না। আর আপনি তো বললেন কোর্ট থেকে নাকি নোটিশ আসবে, কোথায়? আমরা তো কোনো রকম কোনো নোটিশ পাইনি। তাহলে আপনারা কোন হিসেবে এই বাড়ি দখল করবেন বলুন তো? তখনই সে প্রমোটার বলে, শুনুন ম্যাডাম, ওই আইন টাইন কোর্ট টোট আমাকে দেখাবেন না। আমার কাছে যে অর্ডার আছে, সে অর্ডার আমি পালন করব। তাই আমাদের কাছে কোর্টের অর্ডার আছে, এই বাড়ি আপনাদেরকে খালি করতে হবে। আমাদের যে ম্যাডাম, সে এই বাড়ির মালিক,
তখনই এলা বলে, তাই আপনাদের কাছে অর্ডার আছে? তাহলে দেখান না কোন অর্ডার আছে, আমিও দেখি যে আপনারা এই বাড়ি কি করে খালি করতে পারেন, দেখান। তখনই প্রমোটার ভয় পেয়ে যায়। তারপরে প্রমোটার বলে, শুনুন ম্যাডাম, আমি না এত অর্ডার আপনাকে দেখাতে পারবো না। আপনি উকিল ধরুন না, উকিল ধরে আপনি কোর্ট থেকে অর্ডার বের করে তারপর দেখুন না যে আমরা কি অর্ডার বের করেছি। তখনই নীরা বলে, শুনুন, আপনি না জোর জবরদস্তি আমাদেরকে এভাবে বের করে দিতে পারবেন না। আমরা থানা যাব, আপনাদের নামে মামলা করব। আর শুনুন, আপনাদের থেকে আমরা বাড়ি উদ্ধার করবই। তখনই সে প্রমোটার বলে, শুনো, মেরে না একদম বস্তাবন্দি করে এখান থেকে ফেলে দেব। আজকে এই সব কিছু বের করব, সঙ্গে সঙ্গে মানুষগুলোকেও। শোন, কেউ বাধা দিতে আসলে কাউকে ছাড়বি না। তখনই এলার মামা চলে আসে। আরে সে বলে, আমি বেঁচে থাকতে আমাদের বাড়ি তোমাদেরকে দখল করতে দেব না। আমি সেই ছোটবেলা থেকে বড় হয়েছি এই বাড়িতে, এই বাড়ি আমি কিছুতেই খালি করতে দেব না। তখনই এই বলতে বলতে এলার মামা অসুস্থ হয়ে যায়। তখনই এলার মামাকে বসিয়ে দেয়। তখন প্রমোটার বলে, কি মামা, কথা বলতে এসেছিলেন তো, এখন তো নিজেরই দম যায় আর আসে, আর আপনি কিনা আমাদেরকে আটকাবেন? তখন সরলা বলে, এই বাড়ির সবকিছু ফেলে দেবে তো, আমাদেরকে বের করে দেবে তো, আমিও দেখি কি করতে পারো, মারবে, মারো, মারো, আমি এই যে সামনে দাঁড়ালাম। শোনো, আমাদের বাড়ি আমি কিছুতে খালি করতে দেবো না। তখন প্রমোটার বলে, শুনুন ম্যাডাম, এরকম ভাবে নাটক করলে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। তাই এই বাড়িতে আজকে আমরা খালি করবই। আমাদের ম্যাডাম বলেছে এখানে শপিং মল করবে। তাই এই বাড়ি আপনারা কিছুতেই ফেরত পাবেন না, আর আপনাদের কোনো উকিলও এই কেসটা নেবে না। কারণ আমাদের বিরুদ্ধে কথা বলা যে কত বড় অপরাধ সেটা সবাই জানে। আর তাছাড়া পুলিশও আমাদের পকেটে, তাই পুলিশ আসবে না। তখন দীপ্ত বলে, বললেই হলো নাকি, তোমাদেরকে ছাড়বো না। এই বলে দীপ্ত কিরিশ সবার সঙ্গে মারামারি শুরু করে দেয় ওরা। তখনই সবকিছু ছুঁড়ে ফেলতে গেলেই দীপ্ত আর কিরিশ আটকায়। তারপরে প্রমোটার বলে, আর কোনো কথা নয়, যেটাই যে আসবে বাধা দিতে তাকেই একদম, তাকে শুদ্ধই সবকিছু বাইরে ফেলে দেবে, বুঝতে পেরেছো? কাউকে আর রেহাত করবে না। ঠিক তখনই ওর লোকেরা সবকিছু ছুঁড়ে ফেলতে থাকে। ওইদিকে মীরা বলে, দেখুন আপনারা কিন্তু বড় অন্যায় করছেন। ওইদিকে দীপ্ত গুন্ডাদেরকে মারতে গেলে দীপ্তকেও মারধর করে, ওইদিকে কৃষকেও মারধর করে। তখনই এলার মা ভয় পেয়ে যায়। তারপরে দেখা যাবে এলার বাবার সব বইগুলো নিয়ে আসে প্রমোটারের লোকেরা, পুড়ে ফেলবে। তখন প্রমোটার বলে, পুড়ে ফেল, সব পুড়ে ফেল। তখন এলা বলে, না, এই বইগুলোতে একটা হাতও দিবেন না, এই বইগুলো আমার বাবার, তাই এই বইগুলোতে হাত দিলে কিন্তু আমি কাউকে ছাড়বো না। তখন প্রমোটার বলে, কি রে তোরা, পড়ে পড়ে মার খাচ্ছিস একটা মহিলার কাছে, দাঁড়া, এই মহিলাকে তো আমি এবার নিজের জায়গাটা দেখাবোই। এই বলে এলা শাড়ির আঁচল ধরতে গেলেই তখনই গোরা প্রমোটারের হাতে পাড়া দিয়ে চাপ দিয়ে ধরে রাখে। তখন প্রমোটার চিৎকার করতে থাকে। তখন গোরা বলে, অনেক সহ্য করেছি, কিন্তু এখন মেয়ের আঁচলে হাত দেওয়া মানে মহিলার সম্মানহানি করা। এখন তো তোকে ছাড়বো না। তখনই প্রমোটারের লোকেরা গোরাকে মারার জন্য আটকে ধরে। তখনই এলা বড় একটা বটি নিয়ে আসে আর বলে, একদম না, মিস্টার সেনের উপরে কেউ হাত দিলেও না, তার হাত আমি কেটে দেবো, কেটে ফেলবো আমি। ঠিক তখনই সেখানে পুলিশ আসে। তারপরে এসে বলে, এখানে কি হচ্ছে, এসব কিছু এরকম ছড়ানো ছিটানো কেন? তখনই এলা বলে, দেখুন না স্যার, আমাদেরকে জোর জবরদস্তি এই বাড়ি থেকে বের করে দিচ্ছে। ওরা বলছে ওদের কাছে নাকি অর্ডার আছে, এই বাড়ি নাকি ওরা খালি করতে হবে, তাই আমাদেরকে বের করে দিচ্ছে। তখনই অফিসার বলে, কি হচ্ছে এসব? তখন প্রমোটার বলে, অফিসার দেখুন দেখুন, আমাদের উপর কিভাবে হাত তুলছে এই মহিলা। তখনই এলা বলে, হাত তুলছি, দাঁড়া, তোদের আমি একদম শেষ করে দেব। এই বলে এলা বটি নিয়ে এগিয়ে গেলে সেখানেই মিস্টার মুখার্জির পিয়ে চলে আসে স্টে অর্ডার নিয়ে আর বলে, এখানে অর্ডার আছে, এই বাড়ি কেউ খালি করতে পারবে না। তখন তো সরলা খুশি হয়ে যায়। তারপর উকিলবাবু বলে, শুনুন, এই বাড়ি হলো দুই ভাই বোনের নামে, তাই শুধুমাত্র হৈমন্তী দেবের একা সইয়ে এই বাড়ি বিক্রি হতে পারে না। তাই কোর্ট তাদেরকে 1 মাস সময় দিয়েছে, আর এই 1 মাসের মধ্যে তাদেরকে এই বাড়ি থেকে কিছুতেই আপনারা বের করে দিতে পারবেন না। আর যদি আপনারা বের করে দিতে আসেন, তাহলে কোর্ট আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। তখন তো মীরা খুশি হয়ে যায় আর বলে, উকিলবাবু, আপনাকে আমি কতবার ফোন করেছি, কতবার যোগাযোগ করার চেষ্টা করেছি, আপনি তো ফোনে ধরলেন না। তখন উকিলবাবু বলে, হ্যাঁ, আমি একটু ব্যস্ত ছিলাম, জানেন তো, আমার বস মিস্টার মুখার্জি উনি অন্য একটা কেস হ্যান্ডেল করছে, তাই এই কেসটা, আপনাদের কেসটা আমি দেখছি। আর পুলিশ অফিসার, আপনি যে জানেন আমার বস মিস্টার মুখার্জি কি উকিল, আপনি প্লিজ ওনাদেরকে আটকান, ওনারা যেন এখানে না আসে। তখনই পুলিশ প্রমোটারের উপর রেগে যায় আর বলে, এই যাও এখান থেকে বেরো, এই বাড়িতে কোনো রকম কোনো জোর জবরদস্তি চলবে না। তারপরে প্রমোটার চলে গেলে এলা উকিল বাবুকে বলে, আপনার কাছে আমি হাত জোর করে কৃতজ্ঞ থাকবো সারা জীবন, আপনি আমাদের জন্য এতটুকু করেছেন, সেই জন্য আমি সত্যি অনেক খুশি হয়েছি অফিসার, কিন্তু আমরা তো আপনার ফিস এতগুলো দিতে পারবো না।
তবে দেব, সত্যি দেব। তখনই এলার মা বলে, উকিলবাবু, আপনি আমাদের অনেক হেল্প করেছেন। আপনার ফিস তো নিশ্চয়ই অনেক বেশি। কিন্তু আমরা অতগুলো টাকা দিতে পারব না। অল্প কিছু টাকা আপনাকে আমি দিয়ে দেব। তখনই উকিলবাবু বলে, না, না, চিন্তা করবেন না। আপনাকে এখন কিছু দিতে হবে না। আগে আমরা কেসটা জিতি, তারপরে না হয় সব হবে। তখনই গোরা দাঁড়িয়ে আছে। তারপরেই দেখা যাবে উকিলবাবু বলে, শুনুন মিস এলা, আপনাকে এ নিয়ে ভাবতে হবে না। কেসটা আমরা জিতবো। তখন এলা বলে, কিন্তু আপনি তো আমাদের কেসটা যে লড়েছেন, আমরা তো জানতামও না। আপনি হঠাৎ করে আমাদের মতো মানুষের হয়ে যে এতটুকু ভেবেছেন সেটাই অনেক। তখন উকিলবাবু বলে, আসলে মিস এলা, আপনি না খুব লাকি। তখন এই কথা শুনে অবাক হয়ে এলা আর বলে, লাকি মানে? তখনই উকিলবাবু সবটা বলতে চাইলেই গোরা ইশারায় না করে। তখন উকিলবাবু বলে, না, আপনি লাকি মানে এই যে শেষ মুহূর্তে এসে আপনাদের বাড়িটা আমি বাঁচিয়ে দিলাম, সেটাই বলছিলাম আরকি। তখন এলা এই কথা শুনে বলে, ও তখন উকিলবাবু বলে, আপনি চিন্তা করবেন না। ওরা না আর আসতে পারবে না। আর আসলেই আমাদেরকে বলবেন। তাহলে আমি এখন যাই। বাকি কথা না হয় আমার স্যার আসলেই হবে। স্যারের সঙ্গে আপনার অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে দেব। তখন এলা বলে, আপনাদের মতো ভালো মানুষ আছে বলেই আমাদের মতো মানুষ আজও পর্যন্ত ভরসা পায়। তখন দেখা যাবে উকিলবাবু চলে গেলেই নীরা রিমুকে বলে, আচ্ছা, আপনি এই উকিলবাবুকে নিয়ে কোথা থেকে আসলেন? তখন রিমু বলে, না, আমি আসছিলাম। তখন উনি বাড়ির কথা জিজ্ঞাসা করছিল তো, তাই নিয়ে এসেছি। তারপরে এলা গোরাকে বলে, কি মিস্টার সেন, আপনার না আর লাইভ মজাটা দেখা হলো না। দেখেছেন তো, আপনি না চাইলেও আমাদের বাড়িটা আমরা রক্ষা করতে পারবো মিস্টার মুখার্জি। আপনি কাছের মানুষ হয়েও আমাদের হেল্প করতে পারলেন না। আর একজন দূরের মানুষ হয়েও আমাদেরকে কিভাবে হেল্প করলো দেখলেন তো? তখন গোরা বলে, হ্যাঁ, হেল্প করেছে। তাতে আমি কি করব? তাতে তো আমার কিছু করার নেই। তখনই রিমু মনে মনে বলে, দা ভাই এত কিছু করছে, তারপরে দা ভাই কেন কিছু বলতে চাইছে না বুঝতে পারছি না। তখনই গোরা সেখান থেকে বেরিয়ে গেলেই এলার মা বলে, জামাই বাবা, তুমি যেও না, যেও না, শোনো। তখনই এলার মা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। আর তারপরে এলার মাকে নিয়ে সবাই চিন্তা করতে থাকে। অন্যদিকে দেখা যাবে সে প্রমোটার নেহা আর মৈনাককে সবটা গিয়ে খুলে বললেই মৈনাক বলে, কি, এই মিস্টার মুখার্জি, অ্যাডভোকেট মুখার্জি, এ তো সম্ভব নয়। অ্যাডভোকেট মুখার্জির অ্যাপয়েন্টমেন্ট পেতেও তো মাসের পর মাস অপেক্ষা করতে হয়। সেই অ্যাডভোকেট মুখার্জির নাম্বার কি করে পেলো এলা? আর তার সঙ্গে যোগাযোগ করে এই কাজটাই বা কি করে করলো? তার মানে গোরা হেল্প করেছে, তাই তো? ওইদিকে গোরা সেই অ্যাডভোকেট মুখার্জির বিয়েকে টাকা দেয় আর বলে, প্লিজ আপনি কাউকে জানতে দেবেন না যে আমি এই ফিসগুলো দিচ্ছি, আমি সবকিছু করছি। আসলে এলা ও একটু বেশি আত্মসম্মানিত, তার জন্যই। তখনই সেই উকিলবাবু বলে, আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞাসা করব, আপনি আপনার ওয়াইফকে এতটা হেল্প করছেন, ওনাদের জন্য এত করছেন, এরকম সাপোর্টিভ হাজবেন্ডই তো মানুষ চায়। তাহলে আপনি কেন নিজেকে লুকিয়ে রাখতে চাইছেন বলুন তো? আপনাকে তো ম্যাডাম আরো বেশি ভালোবাসার কথা। তখনই গোরা মনে মনে বলে, সেটাই তো চাই না। তারপরে দেখা যাবে উকিলবাবু বলে, হ্যাঁ, আপনাদের পার্সোনাল ইস্যু থাকতেই পারে, তারপরেও মনে হলো তাই জিজ্ঞাসা করলাম। তখন গোরা মনে মনে ভাবে, আমি তো চাই এলা আমাকে ভুলে যাক, আমাকে আমাকে ঘৃণা করুক। ওইদিকে মৈনাক আর নেহা সবটা দেখতে থাকে। তারপরে মৈনাক নেহাকে বলে, দেখেছো, আমি বলেছিলাম না এই সবকিছুর পেছনে গোরা আছে। গোরা না হলে এই কিছু সম্ভবই হতো না। ওইদিকে গোরা বুঝতে পারে কেউ ওকে আড়াল থেকে দেখছে। তখনই গোরা গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। তখনই নেহা আর মৈনাক গাড়ি থেকে বেরিয়ে আসে আর নেহা বলে, একটা পজিটিভ জিনিস দেখেছো? গোরা কিন্তু চায় না যে এলা এটা জানুক। আর এলা ওর জীবন থেকে চলে যাক সেটা চায়। এলা ওকে ভুল বুঝুক সেটাই চায় গোরা। তার মানে এবার এলাকে নিজের জীবন থেকে গোরা বের করবেই। তখনই মৈনাক বলে, হ্যাঁ, আর সেই জায়গাটায় তুমি ঢুকে যাবে। তুমি পার্মানেন্ট ভাবে গোরার জীবনে চলে আসবে নেহা। তখনই দেখা যাবে গোরা আবারও গাড়ি রেখে ফেরত আসে। আর ফেরত এসেই মৈনাক আর নেহাকে একসঙ্গে দেখে। আর দেখে মনে মনে বলে, তার মানে এলা ঠিকই বলেছিল, নেহা মৈনাকের সঙ্গে অনেক আগে হাত মিলিয়েছে, যেটা আমি বুঝতে পারিনি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।